This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এ রাজ্যের যোগ্য শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন এসএসসির অপদার্থতায়, অসততায়, ব্যবস্থার অসততায়, ঘুষখোর ব্যবস্থা মন্ত্রী সচিব আমলাদের জন্য, তারা কি জঙ্গি? তাদের কি পুলিশের লাঠি প্রাপ্য? তাদের কি পুলিশের কাছ থেকে গলা ধাক্কা, ঘাড় ধাক্কা প্রাপ্য? তাদের পেটে পুলিশের জুতো বা লাঠি পড়বে, এটা কি তাদের প্রাপ্য? নয় নিশ্চয়। আপনি সবগুলোতে না বলবেন, কিন্তু সবগুলোর উত্তর আসলে হ্যাঁ। তার কারণ এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাবো, এই বিগ ওয়ালে যে ছবিটা রাখবো, সেটা দেখতে দেখতে আপনার বারে বারে লজ্জা হবে, আপনার বারে বারে সংশয় হবে, আশঙ্কা হবে। আপনি হয়তো কোনো একটা সময় রীতিমতো অসাড় হয়ে পড়তে পারেন এটা ভাবতে ভাবতে, যে এই স্যার, এই টিচার, এই তো কয়েকদিন আগে ইনি তো আমার ছেলেকে বা আমার মেয়েকে পড়িয়েছেন, আজকে তিনি যোগ্য হয়েও চাকরি হারা শুধুমাত্র একটা ব্যবস্থা অসৎ বলে, ঘুষখোর বলে, ঘুষ নিয়ে চাকরি বেচেছে বলে। অথচ সেই ঘুষখোর চাকরি বেচা মন্ত্রী আমলারা নয়, পুলিশের লাঠির বাড়ি খাচ্ছে, পুলিশের লাঠি খাচ্ছেন, ঘাড় ধাক্কা, গলা ধাক্কা খাচ্ছেন এই যোগ্য শিক্ষকরা। এটা দেখতে পাচ্ছেন কসবাতে যোগ্য শিক্ষকদের আজকে যে প্রতিবাদ কর্মসূচি ছিল, সেখানে পুলিশের এই নির্বিচার লাঠিপেটা, যেটা দেখলে আপনার মনে হতেই পারে রাস্তায় হঠাৎ হয়তো পুলিশ গুন্ডা মস্তানদের দেখা পেয়ে গিয়েছে। আপনার মনে হতে পারে যে এই ঠাকুরপুকুর বাজারে কয়েকদিন আগে কয়েকটা মদ্যপ সাত সকালে ছেলের বিয়ের মিষ্টি কিনতে আসা এক বৃদ্ধকে যখন পিষে দেয় সকালে বাজারে, তারপরে এই পুলিশ কোথায় থাকে? তখন এই পুলিশের লাঠি কোথায় থাকে? তারা যখন জামিন পেয়ে বেরিয়ে যায় ঠিক পরের দিন, তখন এই পুলিশের লাঠি কোথায় থাকে? আপনি এমন হাজারো প্রশ্ন করতে পারেন। আপনি ভাবতেই পারেন জঙ্গিপুরে যখন পুলিশের গাড়ি জ্বালিয়ে একেবারে ছাই করে দেওয়া হয়, তখন পুলিশের লাঠি কোথায় থাকে? সুতিতে জাতীয় সড়কে যখন রাস্তা অবরোধ করে ওয়াকফের বিরোধিতার নামে গুন্ডামি চলে, তখন পুলিশের লাঠি কোথায় থাকে? এই সমস্ত প্রশ্নের উত্তরে আপনি যদি পুলিশের লাঠি খুঁজতে বেরোন, তাহলে কসবায় চলে আসুন। এখানে পুলিশের লাঠি পাওয়া যাচ্ছে, একেবারে ফ্রিতে পাওয়া যাচ্ছে, একেবারে ফ্রিতে। যারা ফ্রিতে চাকরি পেয়েছিলেন তাদের জন্য, অর্থাৎ যারা পয়সা দিয়ে চাকরি পাননি, ঘুষ দিয়ে চাকরি পাননি, তাদের জন্য পুলিশের ফ্রি লাঠি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা, কসবায় ঠিক এই জায়গাটা থেকে যেখানে পুলিশ এইভাবে নির্বিচারে যোগ্য শিক্ষকদের পিটিয়েছে। শর্মিষ্ঠা, এই মুহূর্তের ছবিটা, পরিস্থিতিটা তোমার মাধ্যমে জানতে চাইবো, দেখাতে চাইবো আমাদের দর্শক। ওনারা একটা শর্ত দিয়েছেন যে আমরা অবস্থান বিক্ষোভ করতে পারবো, আমাদেরকে এই গেটটা ছাড়তে হবে, এই গেটটা ছেড়ে আমাদের অবস্থান বিক্ষোভ করতে হবে। আমরা এখনো পর্যন্ত যা যা শর্ত ওনাদেরকে দিয়েছি, ওনারা মৌখিকভাবে মেনে নিয়েছেন। দাঁড়ান, ওনারা মৌখিকভাবে মেনে নিয়েছেন এবং আমরা ততক্ষণ পর্যন্ত এই স্থান ত্যাগ করব না যতক্ষণ পর্যন্ত না আমাদের যে যারা ভেতরে গেছেন, মানে আমাদের মেহবুব বা রজত যারা ভেতরে গেছেন, তারা যতক্ষণ না পর্যন্ত ফিরবেন, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এই চত্বর ছাড়বো না। কিন্তু হ্যাঁ, আমরা রাস্তায় গিয়ে বসবো। একদম অনির্বাণ, তুমি বুঝতেই পারলে, পরিস্থিতিটা বুঝতে পারলে যে ওরা যে দাবি করেছিল, যে কথাবার্তা হচ্ছিল, পুলিশ আধিকারিকদের সঙ্গে যে কথাবার্তা হচ্ছিল, এই যারা শিক্ষক যারা আন্দোলনে এসেছেন, যারা প্রতিবাদ করেছেন, তারা যে দাবি রেখেছিল সেই দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা এই জায়গা ছাড়বেন না। তবে পুলিশ তাদেরকে বিশ্বাস করছেন না এবং সেই বলা হচ্ছে যে এই ডিআই অফিসের যে কম্পাউন্ড রয়েছে, যে ক্যাম্পাস রয়েছে, সেই ক্যাম্পাসের বাইরে গেটের বাইরে গিয়ে তাদের অবস্থান বিক্ষোভ করতে হবে। তবে একটা বিষয় পরিষ্কার, তারা কিন্তু এই জায়গা ছাড়ছে না, কারণ সকালে যাদের উপর লাঠিচার্জ করা হয়েছে এবং যাদেরকে বলপূর্বক গ্রেপ্তার করেছে পুলিশ, তাদেরকে ছেড়ে দিতে হবে। তাদের যতক্ষণ না ছাড়া হচ্ছে তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। আমি একটুখানি আরো একবার পরিস্থিতিটা তুলে ধরি, আমি আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যুযুধান দুপক্ষ, আবহাওয়া যেমন গরম হচ্ছে, তেমনই কিন্তু এই জায়গা কসবার পরিস্থিতিও উত্তপ্ত হচ্ছে। একদিকে পুলিশ রেডি রয়েছে, অন্যদিকে বিক্ষোভরত শিক্ষকরা যারা এখানে তারা দাবি নিয়ে এসেছিলেন এই ডিআই অফিসে, তারা সেখানে প্রস্তুত রয়েছেন। আমি একটুখানি কথা বলার চেষ্টা করি, যদি এই মুহূর্তে কথা বলা সম্ভব হয়। আমি বেশ কয়েকজন, আপনাদের এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে না ছাড়া পর্যন্ত আপনারা এই জায়গা ছাড়বেন না, আপনারা রাস্তাতেই থাকবেন, কি বলবেন? হ্যাঁ, আমরা যাদেরকে নিয়ে গেছে, যতক্ষণ না তাদেরকে রিলিজ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। আজ সকালে যেভাবে পুলিশ আপনাদের উপর বল প্রয়োগ করলো, লাঠি চার্জ করলো, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনারা শিক্ষক হতে চেয়েছিলেন, আপনারা একটা দাবি নিয়ে এসেছিলেন যে মিরর ইমেজ প্রকাশ করা হোক, সেই তার বদলে কি পুলিশের ঘাড় ধাক্কা লাঠি আপনাদের প্রাপ্য? এটাই তো আমরা আজকের এতদিন ধরে বিক্ষোভ করে যাচ্ছি। পুলিশ শুধু আজকে তো নয়, এর আগে কালীঘাটে যখন আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের গিয়েছিলাম, সেদিনকেও লাঠির আঘাত খেয়েছি। আমরা শিক্ষক হয়ে জন্মগ্রহণ করেছি,
মানে সমাজকে উন্নতি করার জন্য তার বিনিময় হচ্ছে কি আজকে এই দিচ্ছে আর কি, যে পুলিশের হাতে নির্মমভাবে আমরা যারা লাঠি কাছি, সমাজের উন্নতি যেটা হবে সেটা অবক্ষয় হচ্ছে। সমাজ যেখানে একদম বুঝতে পারছেন, শিক্ষক ছাত্রছাত্রীদের শৃঙ্খলাবদ্ধ হতে শেখায়, কিন্তু আপনাদের আজকে নিজের চাকরির জন্য একেবারে শর্মিষ্ঠা, তুমি ওনাদের সঙ্গে কথা বলো, ওদের সঙ্গে থাকো। এই ছবিটা নিয়ে, এই কসবার ছবি, কসবার ঘটনা নিয়ে ফিরবো। এই মুহূর্তে লালবাজারের সামনে আমাদের আরেক প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত লালবাজারের সামনে যেটা কভার করছেন, যে ছবি আপনাদেরকে দেখাবেন, বিজেপির বিক্ষোভ, চাকরি হারাদের জন্য, যোগ্য শিক্ষকদের জন্য বিজেপির বিক্ষোভ। এবার কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের সামনে নির্মম অত্যাচার করছে, চাকরি হারাদের প্রতি লাথি মারছে, পেটে মারছে, মহিলাদেরকে মারছে। এর বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ হওয়া দরকার। এবং এই অপদার্থ পুলিশ মন্ত্রী আর এই লালবাজারে বসে সারা রাজ্যের পুলিশকে যারা নিয়ন্ত্রণ করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। এবং আমি চাই যে সমস্ত ধরনের মানুষ, সরকার বিরোধী মানুষ রাস্তায় নামুক। এরা শ্মশানে পরিণত করেছে রাজ্যটাকে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চাই, আর সেই ঐক্যবদ্ধ লড়াই করবার জন্য আমরা এখানে এসেছি। এখানে এই পুলিশ বাবুরা এখানে আছে, সেখানে এই চলো 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 লালবাজারের সামনে, লালবাজারে ছিল না বিজেপি বিধায়ক এবং যেভাবে লাঠিচার্জ করা হয়েছে, আপনারা লাঠি পেটা করেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে লালবাজারের মধ্যে যে আমাদেরকে নিরস্ত্রদের উপর লাঠিচার্জ হলো কেন? মহিলাদের, শিক্ষকদের উপরে লাঠিচার্জ হলো কেন? কোথায় পুলিশ মন্ত্রী? সালা টাকা চোর তৃণমূলের নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না, তাদেরকে ধরতে পারেন না। আর যারা যোগ্য শিক্ষাপ্রার্থী তাদেরকে পেটান, আবার পুলিশের উদ্দিকায় নিয়েছেন। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি জেনে রাখুন, পয়সা খেয়েছেন আপনি, ওসব পার্থ মালিক নয়। আপনি হচ্ছে আসল চোর। আপনার জন্য আজকে রাজ্যের এই অবস্থা। তার জন্য আমরা পরিষদীয় দল থেকে এসেছি। কথা দিচ্ছি আপনাকে, যেভাবে পিটিয়েছেন ঠিক একইভাবে আপনাদের দলের নেতাদের শাস্তি হবে, যে নির্মম ভাবে। আমি নিজে টিভি দেখছিলাম, বিধানসভায় এসে এইভাবে পুলিশ মারে, লাঠি মারছে, পেটে মারছে। আরে ওরা শিক্ষক, ওরা পড়াশোনা করে চাকরি পেয়েছিল, পয়সা খেয়ে আপনাদের নেতারা ওদের চাকরি চুরি করেছে। নেতাদের পেটান, শিক্ষকদেরকে পেটাচ্ছেন কেন? এর প্রতিবাদ আমরা করছি, আমরা এখানে অবস্থান করব। আমরা দেখলাম লালবাজারে বিজেপি বিধায়কদের এবং বিজেপির নেতৃত্বে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি। শঙ্কর ঘোষ দেখলাম বিজেপির বিধানসভা পরিষদীয় দলের মুখ্য সচেতক, তার নেতৃত্বে বিজেপির বিধায়করা এবং বিজেপির এবং অগ্নিমিত্রা পলকেও দেখতে পাচ্ছি। আমরা শিক্ষা চ্যাটার্জিকেও দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের বিধায়ক, শিলিগুড়ির বিধায়ককেও দেখতে পাচ্ছি। এদের নেতৃত্বে এই মুহূর্তে লালবাজারের সামনে বিক্ষোভ কর্মসূচি চলছে। কসবাতে যেভাবে কসবাতে যোগ্য শিক্ষকদের উপরে পুলিশ লাঠি পেটা করেছে, যোগ্য শিক্ষকদের লাঠি মেরেছে, ঘাড় ধাক্কা দিয়েছে, গলা ধাক্কা দিয়েছে এবং যেভাবে তাদেরকে লাঠি পেটা করা হয়েছে, তার প্রতিবাদে এই মুহূর্তে ঠিক লালবাজারের সামনে রাস্তার উপরে বসে পড়ে বিজেপির বিধায়ক দলের যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। সেখানে অগ্নিমিত্রা পলকে আমরা দেখতে পাচ্ছি, শঙ্কর ঘোষকে আমরা, শিক্ষা চট্টোপাধ্যায়কেও দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে সেই বিক্ষোভ কর্মসূচি চলছে। এই মুহূর্তে আমার সঙ্গে দুজন উপস্থিত রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন অভ্র সেন, রাজ্য বিজেপির মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন অভিষেক মাইতি, যোগ্য চাকরিহারা শিক্ষক। আমি প্রথম অভিষেক মাইতি, আপনার প্রতিক্রিয়া চাইব। আপনাদের যোগ্যতা প্রমাণস্বরূপ যে ওএমআর শিটগুলো, মিরর ইমেজ তার, অর্থাৎ তার যে প্রতিলিপি রাখা আছে এসএসসির কাছে, সেটা প্রকাশ করার দাবি নিয়ে আজকে গেছিলেন কসবাতে, যা পেলেন, তারপর আপনাদের ভবিষ্যৎ কর্মসূচি আপনারা কিভাবে ভাবছেন? দেখুন, আজকে আমি অভিষেক মাইতি, আমি যোগ্য শিক্ষক, একজন বঞ্চিত যোগ্য চাকরিহারা শিক্ষক। আজ আমাদের মূল দাবি ছিল, আমরা যারা স্পেসিফিক্যালি নট টেন্টেড, মানে আমাদের বিরুদ্ধে সিবিআই, বাক কমিটি বা এত যে হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশন হলো, সুপ্রিম কোর্টে এতগুলো হিয়ারিং হলো, কলকাতা হাইকোর্টেও যে হিয়ারিং হলো, সেখানে আমাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো অভিযোগ
কোনো স্তরে কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে কিন্তু পাওয়া যায়নি। যেখানে বলা হচ্ছে যে 12% হারে অযোগ্য যারা স্পেসিফিক্যালি টেন্টে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে তাদেরকে 12% হারে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে, আমরা সেই ক্যাটেগরিতেও পড়ছি না। তাহলে আমরা স্পেসিফিক্যালি নট টেন্টেড, আমরা কী জন্য আজকে শিকার হয়ে গেলাম? আমরা শিকার হয়ে গেলাম আজকে কি না সিস্টেম ভিসিয়েটেড বলে আজ আমরা হচ্ছে গিয়ে শিকার হয়ে গেলাম, না আজকে আমরা চাকরিহারা হয়ে গেলাম। কিন্তু এখানে তো আমরা কোনোভাবেই দোষী নই। একটা রাজ্য সরকার একটা পরীক্ষা নেবে, আমরা সেই পরীক্ষা দিয়ে পরীক্ষার মাধ্যমে সিলেকশন হয়ে আসব, সেটাই তো একটা নিয়ম। এবারে আজ আমাদের মূল দাবিটা ছিল আমরা যারা যোগ্য শিক্ষক, সেই শিক্ষকদের যে যোগ্য সেই তাদের লিস্ট হচ্ছে কি এসএসসি ওয়েবসাইটে আজ এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করা হোক, এবং আমরা যে ওএমআরের যে কপি সেই ওএমআরের মিরর ইমেজ, সেই ওএমআরের মিরর ইমেজ আজ হচ্ছে গিয়ে ওএমআরের মিরর ইমেজটা ওয়েবসাইটে এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করা হোক। আমরা জানি 2015 সালে যে টেট পরীক্ষা হয়েছিল 16ই আগস্ট, সেই পরীক্ষার যদি হচ্ছে গিয়ে ওএমআরের কপি থাকে, কার্বন কপি থাকে, তাহলে আমাদেরও নিশ্চয়ই আছে, কিন্তু ওনারা সেটা দেখাচ্ছেন না। এটা হতে পারে না যে ওনাদের কাছে নেই, ওনারা আছে কিন্তু ওনারা প্রকাশ করবেন না। এটাই আমাদের দাবি যে আমাদের মিরর ইমেজ কপি প্রকাশ করা, ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করা হোক। আমাদের যারা যোগ্য শিক্ষক যাদের বিরুদ্ধে কোনো আজ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি তাদের নাম প্রকাশ করা হোক। আচ্ছা বলুন তো, আমাদের তো ভারতবর্ষের সংবিধানে আছে যে 10 জন দোষীও যদি ছাড়া মানে একজন নির্দোষকেও একজন হচ্ছে কি যেন মানে বলি যেন না হতে হয়, কিন্তু আমরা এখানে আজকে 10 জন দোষী ছাড়া পেয়ে যাক কিন্তু একজন নির্দোষ যেন সাজা না পায়। আমার সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন অভিষেক বাবু। মণিশঙ্কর চট্টোপাধ্যায় আইনজীবী এবং মণিশঙ্কর বাবু তৃণমূলকে সমর্থন করেন, আমার সঙ্গে রয়েছেন। মণিশঙ্কর বাবু, আমি আপনার কাছে, মণিশঙ্কর বাবু কি আছেন আমাদের সঙ্গে? না, মণিশঙ্কর বাবু আমাদের সঙ্গে নেই। আমার সঙ্গে অভ্র সেন রয়েছেন, রাজ্য বিজেপির মুখপাত্র। আমি অভ্রের কাছে চলে আসবো। অভ্র, আমি আপনার কাছে জানতে চাইবো যে অভিজ্ঞতার সম্মুখীন অভিষেক বাবুরা হচ্ছেন, যে ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, পাশে আছি বলে শিক্ষকদের পিঠে পুলিশের লাঠি, শিক্ষকদের ঘাড় ধাক্কা, গলা ধাক্কা এবং পেটে লাথি। সোজা কথা, একেবারে পেটে লাথি বলতে যা বোঝায়, তাদেরকে চাকরি খেয়ে পেটে লাথি দেওয়া হয়েছে একটা, আজকে একেবারে সরাসরি শারীরিকভাবে পেটে লাথি মারা হচ্ছে। অভ্র, দেখুন, রক্ত পিপাসু ভ্যাম্পায়ার সরকার হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের সরকার, নয়তো এই পর্যায়ে লজ্জাজনক পরিস্থিতি আজকে আমরা দেখতে পারতাম না। বাংলার ইতিহাসে আজকের দিনটা একদম লজ্জার সঙ্গে লেখা থাকবে, যে যেখানে শিক্ষকরা যাদেরকে আমরা সম্মান করি, যারা আমাদের বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা করাতেন, তাদেরকে এভাবে পুলিশের লাঠি খেতে হচ্ছে, জুতো খেতে হচ্ছে, তাদেরকে টেনে হিচড়ে এরভাবে মারছে, লাঠি চালাচ্ছে তাদের উপরে। এর থেকে দুঃখের, কষ্টের এবং রাগের আর কি হতে পারে বলুন তো? আজকে বাংলা তথা বাঙালির সম্মান কোথায় ভুলুণ্ঠিত করছে এই তৃণমূল কংগ্রেস? একটা নর্দমা। আমি বলছি, আমি আজকে আমার বাড়ির সারমেয়দের সঙ্গে পুলিশকে কম্পেয়ার করে আমার বাড়ির সারমেয়দের অপমান করব না, কারণ তারাও কিন্তু ঠিক বেঠিকের ফারাকটা বুঝতে পারে। কিন্তু আমাদের রাজ্যের পুলিশ নামতে নামতে এই জায়গায় নেমে গেছে যে তারা বুঝতে পারছে না যে তাদের হাত দিয়ে কি অপমানিত হচ্ছে এই শিক্ষকরা। এই শিক্ষকদের কি দোষ বলুন তো? এরা তো যোগ্য, এরা তো পরীক্ষা দিয়ে এসএসসি নিয়ম মেনে কষ্ট করে রাত দিন এক করে এই চাকরিটা পেয়েছিলেন। খালি তৃণমূলের কিছু নেতা তারা পয়সা তুলেছে, মুখ্যমন্ত্রী দুর্নীতি করেছেন, এই দোষের ভাগিদার তো এই মানুষগুলো নয়, কিন্তু শাস্তি তারা পাচ্ছেন। এই সম্পূর্ণ দায় তৃণমূল কংগ্রেসের, তৃণমূল সরকারের এবং মুখ্যমন্ত্রীর। আজকে বাংলাকে উনি শ্মশানে পরিণত করেছেন। একটা জাতির যদি এডুকেশন সিস্টেম এভাবে ভেঙে যায়, সেই জাতিটার কি বাকি থাকে বলুন তো? আর বাংলার কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা, এটার জন্যই তো ভারতবর্ষ কেন পুরো বিশ্বব্যাপী আমাদেরকে লোকজন জানে। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমি অভিষেক বাবুর কাছে আসবো। অভিষেক বাবু, আবারও আপনার কাছে ফিরছি। এটা স্পষ্ট বুঝতে পারছেন তো যে ভারতীয় সংবিধানে আসলে যাই থাক, মানে 10 জন নির্দোষ চায় ছাড়া পেয়ে যাক, যেটা আপনি বলছিলেন, কিন্তু একজন 10 জন দোষী চাইলে ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ যেন কোনোভাবে সাজা না পায়। কিন্তু যাই থাক ভারতের সংবিধানে, আর যাই বলুক পশ্চিমবঙ্গের সরকার আপনাদের পাশে আছে বলে, কার্যত আপনাদের জন্য সেটা যেটা আছে সেটা পুলিশের লাঠি, ঘাড় ধাক্কা আর আপনাদের পিঠে পুলিশের লাঠি। এবার বলুন কি ভাবছেন, কি করবেন? দেখুন, এটা আমাদের সত্যিকারের আজকে দুর্ভাগ্য যে আমি হচ্ছে গিয়ে আজকে পশ্চিমবঙ্গে বাসী হয়ে, এটা আমার তো আজকে স্কুলে পড়ানোর কথা, কিন্তু সে জায়গায় আমাকে কি খেতে হচ্ছে? পুলিশের লাঠিচার্জ খেতে হচ্ছে। আমরা এখানে দোষ না করেও আজকে আমাদের পুলিশের লাঠিচার্জ খেতে হচ্ছে। যারা দুর্নীতি করলো তারা কিন্তু কেউ সাজা পেল না। সাজা পাচ্ছি কারা? আমরা সাজা পাচ্ছি।
এর চেয়ে আর আমাদের মানে আমার এখানে আমি আজকে এও বলছি যে যদি এতটুকু দুর্নীতি থাকুক, আমি আজকে সবার কাছে বলছি যে এর লজ্জা কিন্তু শুধু আমাদের লজ্জা না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কি দেখবে। আমরা তো জাতির লজ্জা, জাতির লজ্জা নিশ্চিতভাবে অভিষেক বাবু আপনার সঙ্গে একমত। বাঙালির জাতির লজ্জা, গোটা দেশের সামনে মাথা নুয়ে যাওয়ার মতো লজ্জা যে জাতের যে রাজ্যের পুলিশ চাকরির বিক্রি করা নেতা মন্ত্রীদের তেল দিয়ে চলে, যারা জমি মাফিয়া শাহজাহানকে কার্যত গার্ড অফ অনার দেওয়ার ভঙ্গিতে আদালতে পেশ করে, আর চাকরিহারা যোগ্য চাকরিহারা শিক্ষকদের পিঠে লাঠি মারে, তাদের পেটে লাথি মারে। আমার সঙ্গে আবারও শর্মিষ্ঠা রয়েছেন কসবা থেকে। শর্মিষ্ঠা, কি বলছেন ওরা? এটা হচ্ছে লাঠিচার্জ করা হলো, দেখতে পাচ্ছ যে শর্মিষ্ঠা শোনা যাচ্ছে? এই মুহূর্তে কসবার যদি ছবিটা দেখাই, ডিআই অফিসের বাইরের ছবিটা দেখাবো। ডিআই অফিসের ভিতর যখন পুরোপুরি পুলিশের দখলে রয়েছে, তখন বাইরে কিন্তু যারা আজকে আন্দোলন প্রতিবাদ নিজেদের দাবি নিয়ে এসেছিলেন যে সমস্ত শিক্ষকরা, তারা বাইরে বসে পড়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ তারা বলছেন তারা রাস্তা ছাড়ছে না, তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই রাস্তা ততক্ষণ ছাড়বে না যতক্ষণ তাদের সহকর্মীকে ওই কসবা থানা থেকে ছাড়া না হয়। স্বাভাবিকভাবেই তারা এই মুহূর্তে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন এবং তারা বাইরে রয়েছেন। একটা কথা বলতে চাই, আপনারা রাস্তা ছাড়ছেন না, আপনারা আন্দোলন করে যাচ্ছে, কিন্তু রাস্তার নামটা পাল্টে যাচ্ছে। এই কসবার বাইরে মানে শিক্ষা দপ্তরের বাইরে, ডিআই অফিসের বাইরে কেন আপনাদের এই অবস্থান? আমরা ডিআইতে এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম কিছু দফা দাবি নিয়ে। সেই দাবি দিতে এসে এখানে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে, একদম সেই ছবি আমরা দেখাচ্ছি। সেই লাঠিচার্জ করে তো ওনারা এখন আশ্বাস দিয়েছেন, আমাদের কিছু সহযোদ্ধাকে ওনারা গ্রেপ্তারও করেছেন, ভিতরে রেখে দিয়েছেন। তো আমরা সেটা বলেছি, ওনারা আশ্বাস দিয়েছেন যে ওদেরকে ছাড়া হবে এবং আমাদের নিঃশর্তে ছাড়া হবে এবং ডেপুটেশন আমাদের দিতে দেওয়া হবে। সেই জন্যে আপাতত আমরা এখানে বললো আপনারা একটু গেটের বাইরে অবস্থান বিক্ষোভটা গেটের বাইরে নিয়ে যান, আমরা আপনাদের দাবি রাখছি। সেই জন্য আপাতত আমরা, কিন্তু আমাদের দাবি যদি না মানা হয় আমরা আবার ভিতরে, আপনারা আবার ভিতরে যাবে। শিক্ষকদের জায়গা হচ্ছে চেয়ার টেবিল, যারা ছাত্রছাত্রীদের শৃঙ্খলাবদ্ধ হতে শেখাবে, পড়াশোনা শেখাবে, কিন্তু আজ আপনাদের রাজপথে রাস্তায় এই শিক্ষা দপ্তরের বাইরে থাকতে হচ্ছে। এই দুর্ভাগ্য যে আমরা এই রাজ্যের বাসিন্দা, যারা যোগ্য তারা আজ রাস্তায় এবং অযোগ্য যারা আছে এবং যারা এই চুরি করলো তাদেরও কোনো বিচার হলো না। কিন্তু আমরা অন্যায়ভাবে আজ চাকরি হারিয়ে পথে প্রতিবাদ করতে এসে পুলিশের লাঠিচার্জ খাচ্ছি। এই জায়গাটায় আপনারা শাসন করেন ছাত্রছাত্রীদের, কেউ কিছু ভুল করলে সে অন্যায়টা শুধরে দেন, আজ সেই শিক্ষকদের নাকি লাঠি পেটা খেতে হচ্ছে পুলিশের হাতে। এটা কি কোনো মানবিক সমাজ বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আপনারা বলুন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা কোথায় পড়বে? সেই কারণে চার্জ করেছে তাদের ছেলে মেয়েদেরকে। একেবারে শর্মিষ্ঠা, এই যন্ত্রণার কথা তাদের আমরা শুনবো বারবার। আবারও তোমার কাছে ফিরে যাবো। এই মুহূর্তে আরো একবার আপনাদের লালবাজারের সামনের ছবিটা দেখাবো। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত যেখানে আছেন, আপনারা জানেন এখানে বিজেপি বিধায়কদের নেতৃত্বে শঙ্কর ঘোষ দেখতে পাচ্ছেন, পুলিশ টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে শঙ্কর ঘোষকে। এটাই হচ্ছে রাজ্যের অবস্থা। মুখ্যমন্ত্রী গায়ের চলে পুলিশকে দিয়ে দেখতে পাচ্ছেন লালবাজারের সামনে বিজেপি বিধায়কদের বঙ্কিম ঘোষ, শঙ্কর ঘোষ, এদেরকে পুলিশ টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলছে, প্রিজন ভ্যানে তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তারা লালবাজারের সামনে কসবার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কসবায় যেভাবে যোগ্য চাকরিহারা শিক্ষকদের পেটানো হয়েছে, পুলিশ পিটিয়েছে, তার প্রতিবাদ। একজন অসৎ গুন্ডা যিনি চাকরি চোরদের সহায়তা করেছেন, অযোগ্যদের জন্য যোগ্যদের বাতিল করেছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শঙ্কর ঘোষ আর তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। বিজেপির যে অন্যান্য বিধায়করা রয়েছেন তাদেরকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। সেই ছবি কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে এবং দেখা যাচ্ছে বিজেপির অন্যান্য বিধায়ক যারা লালবাজারে গ্রেপ্তার করে প্রবেশ গেট থেকে তাদেরকে এক্সিট গেটে নিয়ে যাওয়া হলো, সেই ছবি কিন্তু এই মুহূর্তে
যাচ্ছে এবং নিরাপত্তা যে রক্ষীরা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা রয়েছেন বিজেপির বিধায়কদের সঙ্গে, তাদেরকেও নিয়ে যাওয়া হলো। এই মুহূর্তে দেখা যাচ্ছে বিজেপির 8 জন বিধায়ক এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই বিক্ষোভের মধ্যেই দেখা গেল যে শঙ্কর ঘোষ, অনুপ সাহা, সৌমেন রায় তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকে লালবাজারের সামনে যে অবরোধ ছিল সেই অবরোধও কিন্তু সরিয়ে ফেলা গিয়েছে। তার কারণ শঙ্কর ঘোষ থেকে শুরু করে একের পর এক বিধায়ক তারা গ্রেপ্তার হলেন এবং শঙ্কর ঘোষ বা অন্যান্য অনুপ সাহা তাদেরকে রীতিমতো টানতে টানতে চ্যাংদোলা করে আর নিয়ে যাওয়া হলো লালবাজারের মধ্যে। এবং মূল দাবি যে জায়গাটা ছিল তাদের, কসবাতে যেভাবে শিক্ষকরা তাদের চাকরির বিষয়ে জানতে গিয়েছিল ডিআই অফিসে, সেখানে পুলিশের যে নির্মম অত্যাচার সেই অভিযোগকে সামনে রেখেই আজকে অতর্কিতেই লালবাজারের সামনে বিক্ষোভ করে বিজেপি পরিষদীয় দলের গুটি কয়েক সদস্য। যদিও পুলিশের কাছে আগাম কোনো খবর না থাকার ফলে বেশ কিছুটা সময় পুলিশ নাজেহাল হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এই মুহূর্তে শঙ্কর ঘোষ, অনুপ সাহা, সৌমেন রায়রা তারা গ্রেপ্তার হয়েছেন এবং এই মুহূর্তে তারা লালবাজারে রয়েছেন। একেবারে প্রদীপ্ত, আমরা সেই ছবি তোমার মাধ্যমে দেখলাম এবং আমাদের দর্শকদের দেখালাম। কসবাতে যোগ্য চাকরিহারা শিক্ষকদের পেটে লাথি, পিঠে লাঠি। পুলিশের এই ঘটনার প্রতিবাদে, এই ভয়ঙ্কর পুলিশি অত্যাচারের প্রতিবাদে আজকে লালবাজারের সামনে বিজেপির বিধায়করা 8 জন বিজেপি বিধায়ক, শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ, অগ্নিমিত্রা পল, শিখা চ্যাটার্জি সহ 8 জন বিজেপি বিধায়ক তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিছুক্ষণ আগে তাদেরকে তাদের নিরাপত্তা রক্ষী সহ আটক করে নিয়ে যাওয়া হলো প্রিজন ভ্যানে তুলে। সেই ছবি আপনারা দেখলেন। কসবাতে পুলিশের লাঠি, শিক্ষকের পিঠে আর পেটে লাথি, একেবারে কার্যকরী অর্থে, আক্ষরিক অর্থেই পেটে লাথি। আমার সঙ্গে এই মুহূর্তে যোগ্য চাকরিহারা শিক্ষক অভিষেক মাইতি রয়েছেন, অভ্র সেন রয়েছেন বিজেপি মুখপাত্র। অভিষেক, আমি জানি বাইরের অবস্থাটা খুব খারাপ, ভয়ঙ্কর গরম, আর্দ্রতা রয়েছে, তার সঙ্গে রয়েছে ফ্রিতে পুলিশের লাঠি এবং লাথি। এবার আপনার কাছে আমার একটাই শেষ প্রশ্ন অভিষেক, আপনারা ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে বলছেন, তার দাবি জানিয়ে আন্দোলন করছেন এসএসসির কাছে। এ রাজ্যের সরকার তারা এই ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করার দাবি জানাচ্ছেন সুপ্রিম কোর্টের কাছে, সিবিআই এর কাছে। এর সমাধান কিভাবে হবে? এর সমাধান রাজ্য সরকারের হাতেই আছে। এর সমাধান রাজ্য সরকারের হাতে আছে। দুর্নীতি যারা করে তারা সমস্ত দুর্নীতি কী করে রাগঢাক করে করতে হয় তারা যথেষ্ট এক্সপার্ট। আমরা তো নিপাট সরল ভদ্র মানুষ, কিন্তু যারা দুর্নীতি করে সমস্ত ওএমআর কপি তাদের কাছে আছে। যতই বলুক যে ওএমআর কপি নেই, আমরা তো জানি আমাদের সমস্ত কিছু ক্লাউডে স্টোরেজ থাকে, সেই ক্লাউড স্টোরেজটাকে নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। ওইখান থেকে ওদেরকে মিরর ইমেজ বার করতেই হবে। এটা আমাদের সেদিন যে 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যে মেহবুব স্যার যেটা বলেছিলেন, এখনও পর্যন্ত আমার ওটাই দাবি যে মিরর ইমেজ আছে, মিরর ইমেজ প্রকাশ করতে হবে। ওই মিরর ইমেজ প্রকাশ করলেই আমাদের সমস্ত যোগ্য অযোগ্য, আমি অযোগ্যদের কথা বলতে চাই না, আমাদের শুধু যোগ্যদের লিস্টটা প্রকাশ করুক, এটাই আমাদের মূল দাবি। এর বাইরে আর আমরা যে চাকরি করতাম সেইখানে আমাদের সসম্মানে পুনর্বহাল করতে হবে। মানে আমরা যেখানে যেভাবে শিক্ষকতা করতাম আর 6 বছর 7 বছর যাদের চাকরি হয়ে গেছে, আমাদের সেখানেই থাকতে হবে। এর অন্যথা আমরা কিছু দেখতে চাই না। আমরা তো দোষ করিনি, বিনা দোষে আমরা কেন আজ অপরাধী হতে যাব বলুন তো? তার চেয়ে আমাদেরকে মেরে দিক, গুলি চালিয়ে দিক আমাদের। আমরা তো শেষ, আমরা তো জীবন্ত লাশ, একটা আমরা তো জীবন্ত লাশ, আমাদের উপর দিয়ে গুলি করে চালিয়ে মেরে দিক আমাদেরকে। আমাদের কি আছে? সবই তো শেষ। আমাদের কিছু আছে? ওনারা আমাদের সবাই আমাদের লাশের রাজনীতি করবে, আমাদের লাশের উপর দিয়ে, তার চেয়ে মেরে দিক বরঞ্চ। ওনারা আমাদের লাশ নিয়ে রাজনীতি করতে চাইতো, করুক এই রাজনীতি, এই নোংরা রাজনীতি করুক, সবাই দেখুক। আমার আর কিছু বলার নেই, আমরা তো শেষ হয়ে গেছি। অভিষেক, এই মুহূর্তে আপনাদের জন্য প্রার্থনা করা ছাড়া সত্যি বোধহয় আমাদেরও কিছু করবার নেই। এমন একটা ব্যবস্থার মধ্যে আমাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে যে ব্যবস্থায় যে সরকার দুর্নীতির সবটা জানে, কিন্তু জেনে শুনেও না জানার ভান করে সুপ্রিম কোর্ট সিবিআই এর কাঁধে দায় চাপিয়ে দেয়। আর ওএমআর শিটের মিরর ইমেজ চাইতে গেলে শিক্ষকদের পেটে লাথি আর পুলিশের লাঠি জোটে।
ধন্যবাদ অভিষেক, এই এত কিছুর মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটু সামনে নেওয়ার অনুরোধ করব, যদি কোথাও লেগে থাকে পুলিশের লাঠিতে তাহলে শুশ্রূষা করবার জন্য অনুরোধ করব, প্রয়োজন পড়লে ডাক্তারের কাছে যান। সুস্থ থাকুন, আপনাদের জন্য শুভ কামনা ছাড়া প্রার্থনা ছাড়া আমাদের সত্যি এই মুহূর্তে কিছু করার নেই। আমরা আমাদের জায়গা থেকেও আমরা যথেষ্ট অসহায়, শুধুমাত্র আপনাদের আন্দোলন লাগাতার দেখিয়ে যাওয়া ছাড়া আমাদের অন্য কিছু করার নেই। অভিষেক ধন্যবাদ আরও একবার। অভ্র, দেশের একটা অঙ্গরাজ্য, তার মধ্যে শিক্ষকরা, যোগ্য শিক্ষকরা পুলিশের লাঠি আর লাথি খাচ্ছেন। আমি 30 সেকেন্ডে একটা প্রতিক্রিয়া চাইবো, তারপর আমি বর্ধমানের ছবি দেখাবো। আমাদের প্রতিনিধি বর্ধমান থেকে, মালদা থেকেও এরা সব রয়েছেন, সেখানেও একই রকমভাবে বিক্ষোভ চলছে। অভ্র, 30 সেকেন্ড একটা প্রতিক্রিয়া। আমার এত খারাপ লাগছে, মানে এই পরিবারগুলোর কি হবে বলুন তো? তারা তাদের দায়িত্ব নিয়ে চলছিল, তাদের বাচ্চা কাচ্চা রয়েছে, তাদের মা বাবা রয়েছে, হঠাৎ করে আজকে তৃণমূলের দুর্নীতির জন্য তাদের এই অবস্থা। এরা কোথায় যাবে? এদের ভেঙে পড়াটা স্বাভাবিক নয় কি? আর সেখানে দাঁড়িয়ে এই রাজ্য সরকার তাদের রোলটা দেখুন, কোথায় এদের পাশে এসে দাঁড়াবে। সিএম রিলিফ ফান্ড থেকে এদেরকে টাকা দিতে পারতো, যাদের এরা সাময়িকভাবে একটু ঠিকঠাক থাকে, তাদের টাকার কোনো চিন্তা না হয়। সেই সব না করে কি করছে? এদেরকে লাঠি পেটা করছে, মানে একদম সরকারি গরুকে আগ্রাসন নামিয়ে আনছে এদের উপরে। এর থেকে লজ্জাজনক বাঙালির জন্য আর কি হতে পারে? অভ্র, আমার সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন। বলবো, আপনারা নিজেরা প্রশ্ন করুন। অভ্র, আমার সঙ্গে থাকুন, আমি আবার আপনার কাছে ফিরবো। আমার সঙ্গে থাকুন। এই মুহূর্তে আপনাদেরকে বর্ধমানের ছবিটা দেখাবো। বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব বর্ধমানে। বর্ধমানের ছবিটা কেমন মনতোষ জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, বর্ধমানেও যে সমস্ত চাকরিহারা যোগ্য শিক্ষক যারা রয়েছেন তারা বর্ধমানে ডিআই অফিসে এসেছিলেন তাদের কথা জানাতে, তাদের অভাব অভিযোগ জানাতে এসেছিলেন। যে যেভাবে চলছে যে মিরর ইমেজ, সেই মিরর ইমেজ তারা প্রকাশ করার দাবি জানাতে এসেছিলেন ডিআইয়ের কাছে। এবং যেটা দেখা গেল যে তারা যখন এলেন তখনই পুলিশ তাদের ডিআইয়ের অফিসে গেটে আটকালো, তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হলো, এমনকি তাদের উপরে লাঠিচার্জও করা হলো, এমন ছবিও সামনে এসছে। এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হলেন, তারা অসুস্থ বোধ করলেন। কয়েকজন রয়েছে আমার সঙ্গে, তোমার কথা বলাবো। দাদা, আপনারাও তো এলেন, আমরা শান্তিপূর্ণভাবে এসেছিলাম। আমরা যোগ্য তার দাবি নিয়ে আমরা এসেছি ডিআই সাহেবের সাথে দেখা করতে। আমাদের দাবিগুলো যাতে ডিআইয়ের মারফতে যাতে উচ্চস্তরে যাতে পৌঁছায় সেটা জানাতে আমরা এসেছিলাম, কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। হঠাৎ করে লাঠিচার্জ করা হয়। আমাদের অনেক শিক্ষিকা, অনেক শিক্ষক কিন্তু আহত হয়েছে, এবং আমিও আহত হয়েছি। এবং আমরা অনেক বোঝাবুঝির পরও ডিআই স্যারকে বারবার বলা হচ্ছে যে আপনি একবার নেমে আসুন, নেমে আসে কথা বলার জন্য। আমাদের 6 জন প্রতিনিধি দল আমাদের রেডি আছে, কিন্তু উনি এখনও পর্যন্ত নেমে আসছেন না, নেমে আসতে চাইছেন না। উনি চাইছেন আমরা গিয়ে দেখা করি, কিন্তু আমরা সেখানে অফিসে গিয়ে দেখা করতে চাই না। আজকে চাকরি হারিয়ে গেছে মানে আমাদের ছাদ হারিয়ে গেছে, তাই আমরা খোলা আকাশে নিচে ওনার সাথে কথা বলতে চাই, আমাদের দাবিগুলো ওনার কাছে জানাতে চাই। কেন আমাদেরকে এইভাবে অযোগ্য প্রমাণিত করে সুপ্রিম কোর্টের রায়কে আমাদের বাতিল করা হলো? সিবিআই হোক বা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোনো জায়গায় আমাদের বিরুদ্ধে অ্যালিগেশন নেই। আমাদের নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে। আমরা পরীক্ষা দেবো না, আমাদের যাতে সার্ভিস কন্টিনিউ থাকে, আমাদের স্যালারি যাতে বন্ধ না হয়, আমরা যেন পুনরায় আমাদের চাকরি ফিরে পাই, সেই ব্যবস্থা করতে হবে। ওনার মাধ্যমে আমরা সরকারের সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছাতে চাই যে আমাদের দাবিগুলো যাতে তারা মেনে নেয়। কারণ আমরা এভাবে যোগ্য হয়ে পথ হারিয়ে ফ্যামিলি হারিয়ে চাকরি হারিয়ে রাস্তায় বসতে আসিনি। আমাদের দাবিগুলো যাতে ওরা মেনে নেন সেই জন্য আমরা এসেছিলাম ওনার সঙ্গে দেখা করতে, কিন্তু এখন উনি কোনো রকম সহযোগিতা আমাদের সাথে করছেন না, এখনো নেমে আসেননি উনি। মনতোষ আমাদের সঙ্গে থাকো। আমি মালদার ছবিটাতেও চোখ রাখার চেষ্টা করব। মালদাতেও একই রকম ভাবে বিক্ষোভ চলছে। মালদার ছবি যতক্ষণ আপনাদের সামনে আসছে তার আগে আমি কথা বলে নেব চট করে মণিশঙ্কর বাবু আপনার সঙ্গে। মণিশঙ্কর বাবু, রাজ্য সরকার বলেছিল পাশে আছি, এইটা কি পাশে থাকার নমুনা? মণিশঙ্কর বাবু, যে ছবি আপনি দেখছেন, আপনার বাড়িতেও নিশ্চয়ই ছেলেমেয়েরা পড়ে, যে শিক্ষকদেরকে তারা স্যার বলে ডাকেন, যে শিক্ষিকাদের তারা ম্যাডাম বা দিদি বলে ডাকেন, তারা পুলিশের লাঠি খাচ্ছেন বিনা দোষে, হকের চাকরিটা ফিরে পেতে চাইতে এসছেন তারা। মণিশঙ্কর বাবু। না, আমি বলছি যে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট, তাহলে আজকে যদি রাজ্য সরকার ওদেরকে চাকরিটা দিয়ে বলে যে তোমরা কোর্টে মানে স্কুলে যাও মাইনা দেবো, তাহলে কি সেটা রাজ্য সরকারের পক্ষে কোর্ট অবমাননা হবে না? ওরা তো চাকরি চাইছেন না শুধু মণিশঙ্কর বাবু, ওরা বলছেন আমাদের চাকরির যোগ্যতার একমাত্র প্রমাণ ওই ওএমআর শিটগুলোর মিরর ইমেজ যেটা সরকারের কাছে আছে, সরকার দিচ্ছে না। ওরা শুধু সেইটুকু চাইছেন, ওটা প্রকাশ করে দিলে ওদের চাকরিটা ওরা এমনিই ফেরত পেয়ে যাবে। কি সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট কি বলেছে যে আপনারা দিন? এখানে সুপ্রিম কোর্টে তো মামলা ডিসপোজ অফ হয়ে গেছে, ফলে ওনাদেরকে যদি কিছু বলতে হয়, কোনো যদি একটা প্যারামিটার দেখাতে, তাহলে সুপ্রিম কোর্ট থেকে একটা রিভিউ পিটিশন করে একটা অর্ডার নিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে অরাজকতা করলে কাজ হবে নাকি কার সমাধান চায়?
সমাধানের জন্য মুখ্যমন্ত্রী পারবেন কি না পারবেন সেটা আমি জানি না, কিন্তু তিনি বলেছেন 2 মাসের কথা। ওয়েট করে দেখুক 2 মাসের মধ্যে হচ্ছে কিনা। ওয়েটের কথা বলছেন মণিশঙ্কর বাবু, তাহলে 2 মাস কি আমি অভ্র আপনার কাছে আসবো। মণিশঙ্কর বাবু বলছেন ওয়েট করে যাওয়ার কথা, মুখ্যমন্ত্রীর কথা শুনে 2 মাস ওয়েট করে যাওয়ার কথা। সেই 2 মাস কি তাহলে পুলিশের লাঠি আর লাথি এই শিক্ষকদের একমাত্র প্রাপ্য? না, আমার ক্যাটাগরিক্যাল প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টে তো বলেছিল 3 মাসের মধ্যে এসএসসি কে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে। এসএসসি চেয়ারম্যান বলে দিয়েছেন সেটা নাকি তার পক্ষে সম্ভব নয়। তারপরে মুখ্যমন্ত্রী 2 মাসের ফালতু গল্প আমি শুনবো কেন? আর দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বললেন তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো নাকি লড়বেন। এটাই তার রয়্যাল বেঙ্গল টাইগারের রূপ, যে তিনি তো নিজে। মালদার ছবিটা দেখাবো আপনাদের, অভ্র এবং মণিশঙ্কর বাবুর সঙ্গে থাকুন। মালদার শুভতোষ আমার সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। মালদাতে আজকে একই রকম ভাবে বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি ছিল, সেখানে শিক্ষকদের কিভাবে সংবর্ধনা, কোটানকোট সংবর্ধনা দিল পুলিশ। আসুন দেখি শুভতোষ, সেখানকার ছবিটা কেমন? দেখো অনির্বাণ, এখানে কিন্তু প্রথম থেকেই ওরা শান্তিপূর্ণভাবেই চাকরিহারারা প্রথমে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা কিন্তু ডিআই অফিসের দিকে হাঁটছিলেন এবং তারপরেই পুলিশ বাধা দেয়। পুলিশ বাধা দিতে গেলে তাদের সাথে রীতিমতো ধস্তাধস্তি হয়ে যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে 2 জন রয়েছেন, তাদের মধ্যে একজন সেখানে পড়ে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছিলেন, দীপক সরকার। কি অবস্থা এবং আপনাদেরকে মানে পুলিশ কতটা বাধা দিয়েছে এবং কি? দেখুন, আজকে আমরা মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যেই আমরা মালদা টাউন হল থেকে 100 মিটার দূরত্বে ডিআই অফিস, সেখান থেকে আমরা একটা শান্তিপূর্ণ র্যালি করে ডিআই অফিসে পৌঁছাই। আমরা যখন আমাদের যে গতকালকের যে ঠিক হওয়া কর্মসূচি সেটা পালন করতে যাই, যে শুধু তালা মারবো, ডিআইকে ডেপুটেশন দেবো, আমরা একটা অবস্থান বিক্ষোভ করব, কিন্তু শুরুতেই দেখা যায় পুলিশের নির্মম বাজে ব্যবহার। কি পুলিশ আমাদেরকে আটকে দিচ্ছে, ধস্তাধস্তি হচ্ছে, আমাদের মহিলাদের সামনে ছিল, ওদেরকে তো ধস্তাধস্তি করেইছে। এবার 2-3 জন পুলিশ এসে আমাদের উপর চড়াও হয়, শেষে আমরা বাধ্য হয়ে সেখান থেকে ঠেলে তাদেরকে বাইরে বের করি, আমরা জোরপূর্বক আমরা সেখানে তালা লাগিয়ে দিই। তারপরে পুলিশ আসেন, আইসি আসেন, আরও অফিসার আসেন এবং এসে সেখানে র্যাব মোতায়েন করা হয়, সেখানে টিয়ার গ্যাসের টিয়ার গ্যাসের গাড়ি মোতায়েন করা হয়েছে, মানে অবস্থা। এবং যে কোনো মুহূর্তে শুধু সাংবাদিকরা না থাকলে আজকে আমাদের ওখানে হয়তো কয়েকজনের লাশ পড়ে যেতে পারত। আমরা তো ওখানে জঙ্গি আক্রমণ করতে যাইনি, মানে আমরা লাইভ করছিলাম বলে বেঁচে গেছি। হ্যাঁ, বিভিন্ন সংবাদ মাধ্যম লাইভে ছিল বলে হয়তো পুলিশ আসেনি, কিন্তু পুলিশ এখনও অবধি বাইরে দাঁড়িয়ে আছে। প্রায় আমরা 500 জন লোক, মানে টিচার যোগ্য চাকরিহারা যারা উপস্থিত হয়েছি, প্রায় তার থেকে বেশি সংখ্যক পুলিশ, মহিলা পুলিশ, র্যাব গাড়ি, টিয়ার গ্যাস সব নিয়ে তারা মজুত রয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দেখুন, আমাদের তো সব শেষ হয়ে গেছে, আমরা পুলিশের মার খেতেও রাজি আছি, কিন্তু আমাদের দাবি আমরা যোগ্য চাকরি ফিরে চাই। যেখানে নেতাজি ইন্ডোরে আপনি যে বলছিলেন কি অবস্থা, সেখানে নেতাজি ইন্ডোরে কি হয়েছে? আপনারা মুখ্যমন্ত্রীর আশ্বাসে কি ভরসা রাখতে পারছেন? না না, এইভাবে মুখ্যমন্ত্রীর শুকনো কথায় চিরে ভিজবে না। এর আগেও আমরা বহু আন্দোলন দেখেছি। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, ব্যক্তিগত আমি কোনো রাজনীতি করি না, আমরা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। হ্যাঁ, সেই অন্নপূর্ণা ঈশ্বরী পাটনির মতো যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আজকে আমার বাড়িতে একটা বাচ্চা মেয়ে রয়েছে, সে সারাদিন কাঁদছে, মা অসুস্থ, সারাদিন সারা মাস ট্রিটমেন্ট চলে, আমার বউ আজকে গর্ভবতী। আজকে যদি আমার কিছু হয়ে যায় গোটা সংসারটা ভেসে যাবে। আমিও আজকে আমার জীবনটা বেরিয়ে গেছে, শুধু প্রাণটা ধুক ধুক করে বেঁচে আছে। কী জন্য? এই সরকারের এই নির্মম আমাদের নিয়ে খেলার জন্য। আজকে টাউন ওইখানে ইন্ডোরে যেটা হলো, সেখানে আমরা শুনলাম দেখলাম যে ব্রাত্য বসু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি নির্দেশ দিচ্ছেন কে বলবে কে বলবে না, এবং আমাদের প্রতিনিধিদের সবাইকে নিয়ে বলানোর পরে মুখ্যমন্ত্রী বললেন। তার সেই আগের মতো সেই ফাঁকা আওয়াজ, ওই আওয়াজ আমরা ভুলবো না। মুখ্যমন্ত্রীর উচিত ছিল তিনি আগে বলে নিয়ে আমাদেরকে কাউন্টার প্রশ্ন করার জন্য, কিন্তু সেটা মুখ্যমন্ত্রী করেননি। ওটা আপনারা দাবি করছিলেন ওটা তৃণমূলের মিটিং বলছিলেন? ওটা আমাদের প্রথম দিকে উনি যেভাবে বললেন 3 তারিখে আমাদের প্যানেলটা ক্যান্সেল হওয়ার পরে, যে একটা ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশন তৈরি ওরা করেছে, আমরা জানি না কে করেছে, তারাই নাকি ওনাকে ডেকেছে। যাই হোক, আমরা সেখানে গিয়েছি, সেখানে গিয়ে আমরা দেখলাম যে প্রচুর শিক্ষা সেলের লোকজনই সেখানে ভরে আছে। মানে যোগ্যরা নেই? যোগ্যরাও আছে, বাইরে অযোগ্যরা ঝামেলা করেছিল, অনেক যোগ্যরা ঢুকতে পারেনি। একটা ক্যাওয়াস তৈরি করার চেষ্টা এবং মিছিলটাকে, সেই আলোচনাটাকে পুরোটাই নিজের নিয়ন্ত্রণে নিয়ে। ধন্যবাদ শুভতোষ, ধন্যবাদ, আপাতত ধন্যবাদ শুভতোষ। আমি মণিশঙ্কর বাবুর কাছে যাব। মণিশঙ্কর বাবু, যেটা শুনছেন আপনি নিশ্চয়ই শুনছেন যে যোগ্য চাকরিহারা শিক্ষকরা বিভিন্ন জেলাতে বিক্ষোভ দেখাচ্ছেন বা তাদের এই দাবিটা নিয়ে যাচ্ছেন। তারা শুধু দাবিটা নিয়ে যাচ্ছেন, কোথাও কোথাও তারা বিক্ষোভও দেখাচ্ছেন না, শান্তিপূর্ণভাবে শুধু বলছেন যে ওএমআর শিটগুলো তার মিরর ইমেজ প্রকাশ করে দিন, তাহলে আমাদের চাকরিটা বেঁচে যায়। অন্তত যদি আপনারা বলেন আপনাদের কাছে এগুলো আছে, তাহলে পরে সুপ্রিম কোর্ট হয়তো আমাদের কথা শুনবে আরেকবার।
মণিশঙ্কর বাবু কি বলবেন এদের উদ্দেশ্যে? এটা খুব খারাপ কিছু চেয়েছেন, খুব অপ্রয়োজনীয় কিছু চেয়েছেন। ওনারা যে কথাগুলো বলছে, সেগুলো যুক্তিযুক্ত কথা, কিন্তু কিছু কিছু অযৌক্তিক কথা। আমি বলছি যে এই ধরনের বেনিয়ম হয়েছে বলেই তো সিবিআই সমস্ত কিছু সিজ করে নিয়েছে। এক্সিস্টিং তো রাজ্য সরকারের কাছে কিছু নেই, ফলে যা কিছু ডকুমেন্ট সিবিআইয়ের কাছে আছে, সিবিআই যদি মনে করে যে এগুলো যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা আছে, তারা দিতে পারে। আমি এক। দুই হচ্ছে যে যেটা সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে চাকরি খারিজ করার, আমি বলছি যে কাণ্ডটা রাজ্য সরকার করেছে, তৃণমূলের সাপোর্টার হয়েও আমি বলছি যে অনেক অনিয়ম, অনেক দুর্নীতি, করাপশন তার সঙ্গে যুক্ত, কিন্তু তার জন্যে আমি অ্যাজিটেশন করতে পারি, সরকারের গদি ছাড়ো, পদত্যাগ করো, এগুলো নিয়ে হতে পারে, সাধারণ মানুষের অধিকার আছে। কিন্তু যারা ল অ্যাবাইডিং সিটিজেন অফ ইন্ডিয়া, যারা একদম মাস্টার মশাই, তারা তো জানেন সুপ্রিম কোর্টের অর্ডারের পরে কারো ক্ষমতা নেই, সরকারটা যদি চলেও যায়, যদি অন্য একটা রাজ্য সরকারও ক্ষমতায় আসে, তারাও সুপ্রিম কোর্টের অর্ডার মেনে এদেরকে চাকরিতে এরকমভাবে ফেরাতে দিতে পারবে না। সুপ্রিম কোর্টের অর্ডার নিয়েই করতে হবে। আর যত কাগজপত্র আছে সমস্ত কিছু সিবিআইয়ের কাছে আছে, সিবিআইয়ের কাছে এজিটেশন করুক যে তারা এত সব কেন তখন বলেছিল পারবো, কেন এগুলো সিজ করেছিল। হাত তুলছেন দেখি, অভ্র কি বলার আছে বিষয়, অভ্র এটা শুনে হাত তুলছেন। অভ্র প্লিজ। আমি পাচ্ছি না। মনিরাকে কুর্নিশ জানাই, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপরে উঠে গেছেন উনি। সুপ্রিম কোর্ট বারবার এসএসসি কে এবং রাজ্য সরকারকে জিজ্ঞেস করেছে তোমরা লিস্ট দাও সঠিক চাকরি প্রাপক এবং 2 নম্বরই করা চাকরি পেয়েছে সেই চাকরি প্রাপকদের। আর মণিশঙ্কর বাবু এত লেভেলে হাই হয়ে গেছে ওনার, উনি তারও দুটির উপর দিয়ে যাচ্ছেন। আমি বলছি এই ধরনের তথ্যের অপলাপ করে আর এই তৃণমূল সরকার, এই চোর সরকারকে কি বাঁচাতে পারবেন? আর কত মিথ্যা কথা বলবেন আপনি? পরিষ্কার বলুন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাহলে কি করে বললেন যে ভলেন্টিয়ারি সার্ভিস করো তোমরা গিয়ে? এই যে আপনি কথাটা বলছেন যে সুপ্রিম কোর্ট বলেছে যে আর এদেরকে চাকরিতে রাখা যাবে না, তাই এরা কিছু করলেই কিছু করা যাবে না, তাহলে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে নিজে চিহ্নটা মিথ্যা কথা বললেন কেন যে ভলেন্টিয়ারি সার্ভিস করো, কেউ তোমাদের চাকরি নেয়নি? এই ধরনের কথাগুলো তো মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে। আবার সুপ্রিম আমি বলছি মমতা ব্যানার্জি এই কারণেই বলেছে অ্যাজ পার অর্ডার আজকের যেটা আছে সেটা করা যাবে না, কিন্তু রিভিউ পিটিশনের মাধ্যমে এটাকে মডিফিকেশন করা যেতে পারে, সেই জন্যই তিনি বলেছেন যদি মডিফিকেশন না করতে পারে তাহলে হবে না। 2 নম্বর হচ্ছে যদি এই মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যে যদি আশ্বাস দিয়ে করেছে, তার জন্য আপনারা আন্দোলন করতে পারেন যে সরকারটার এক মুহূর্ত থাকা অধিকার নেই, কিন্তু আন্দোলনটা হবে না যে আমাদেরকে চাকরিটা দিন। আমার কথাটা কাইন্ডলি পয়েন্টটা টাকা তুলেছে তো তৃণমূল জানে না কার কাছ থেকে টাকা তুলেছে? আমি বলছি না তৃণমূল মানে যদি তৃণমূল টাকা তুলে থাকে তার এক নম্বরে তৃণমূল অধিকারী থাকবে, তাহলে বিজেপি টাকা তুলেছে। মণিশঙ্কর বাবু এবং অভ্র দুজনকে আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। মণিশঙ্কর বাবু এই মুহূর্তে কোর্ট থেকে বেরিয়ে অভ্র তার নিজের প্রয়োজনীয় সময় থেকে সময় বার করে আমাদের সঙ্গে সময় দিলেন। এতক্ষণ দুজনকে ধন্যবাদ। ফুল অ্যান্ড ফাইনাল আরো একবার আপনাদেরকে ওই কসবার ছবিটা দেখাবো, যেখানে স্রেফ নিজের চাকরিটাও ফেরত চাননি শিক্ষকরা, চেয়েছিলেন ওএমআর শিটের মিরর ইমেজগুলো দিক, সরকার দিক, এসএসসি দিক। কথা বলবো শর্মিষ্ঠার সঙ্গে। শর্মিষ্ঠা, কি অবস্থা এখন এখানে কসবা? শর্মিষ্ঠা শোনা যাচ্ছে? একদম। অনির্বাণ, আমি তোমাকে সেই মনোজ ভার্মার একটা দিক থেকে আমরা প্রতিক্রিয়া পেয়েছি। তো তিনি বলছেন যে প্রথমে শিক্ষকদের তরফ থেকে হামলা করা হচ্ছিল, তারা নাকি ভাঙচুর করে, তারপর নাকি তাদের উপর মৃদু লাঠি চার্জ করা হয়েছে। আপনি আজকে সকাল থেকে এখানে ছিলেন, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে এসেছিলেন, মৃদু লাঠি চার্জ করা হয়েছে না? ভীষণ বর্বরচিত, ভীষণ কড়া লাঠি চার্জ করেছেন। আমাদের অনেক অসুস্থ, আমার এইখানে ছুঁড়ে গেছে, আমার পায়ে লেগেছে, অনেক ম্যাডামের আঘাত লেগেছে, আমাদের 4 জন হসপিটালাইজ। এমনই বলছেন মৃদু লাঠি চার্জ। আমাদের হাতে লাঠি ছিল কি? আমাদের হাতে কোনো তো অস্ত্র ছিল না, আমাদের হাতে তো কোনো কিছু ছিল না। আপনাদের অনেকে তো লাঠিও মারা হয়েছে বলে আপনারা? আমাকেই লাঠি মারা হয়েছে, আমাকেই পেছন থেকে লাঠি মারা হয়েছে, এবং লাঠি ভেঙে দিয়েছে। শেষকালে লাঠি ভেঙে দেওয়ার পর পুলিশ নিজের পা ব্যবহার করে আমাদের পেছনে লাঠি মেরেছে। আপনি ভিজুয়াল দেখুন, পুলিশ আমার পেছনে লাঠি মেরেছে। মানে আপনাদেরকে লাঠি দিয়েও মারা একদম এখানে সেরকম ভিজুয়ালও দেখানো হয়েছে যে পুলিশ কিভাবে তার উপর লাঠি মারছে, সেই ভিজুয়ালও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং তারা কিন্তু এই চর যেমন বেড়েছে তেমন, মানে একটা গুন্ডা পুলিশ নয়, যেন একটা গুন্ডা। আমরা তো শিক্ষক, ওনাদের এই সন্তানদের কারণ না কারণ আমরা পড়াই, আমরা তো শিক্ষক। আজ আমরা ফুটেজ আছে, আমরা যদি মেরে থাকি ফুটেজ আছে, কিন্তু উনি তো বলছেন ওনার কাছে ফুটেজ রয়েছে, 4 জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছে,
তাদের মধ্যে আমাদের কাছে দিক না, ওরা যদি বলে থাকে যে আমরা ওদের উপরে মেরেছি, ওরা আপনাদেরকে দিক না, মিডিয়াকে সেই ফুটেজগুলো দিক, দেখাক না যে এই যোগ্য শিক্ষকরা কত রুড়ো। আমরা খালি হাতে এসেছি, কি করে মারবো? আমরা তো মার খাচ্ছি, আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। আজকে আমাদের তো ক্লাসরুমে থাকার কথা ছিল, আজকে আমাদের কোন জায়গায় এসে দাঁড় করিয়েছে এরা। আজকে আমাদের ফ্যামিলি যদি মারা যায় তার জন্য সম্পূর্ণ দায়ী হবে এই প্রশাসন। কিন্তু পুলিশ যে দাবি করছে, মনোজ বর্মা পুলিশ কমিশনার যে দাবি করছে, তার মানে সেই দাবি কি ভুল? এসি রুমে বসে বসে অনেক কিছু হয়, পুলিশদেরকে নির্দেশ দিয়েছে যে প্রি প্ল্যানিং, এরা আগে থেকে প্ল্যান করে বসেছিল। তারা পুরো আমরা আসার আগে থেকে ওরা পুরো রেডি হয়েছিল সম্পূর্ণভাবে প্ল্যানিং ভাবে। আমাদের যোগ্য শিক্ষকদের উপরে এভাবে আজকে মারলো, লাঠি দিয়ে মারলো, লাঠি এমনকি মারলো লাঠি ভেঙে গেল, তারপরেও লাঠি চড় ঘুষি মার এরকম হতে পারে না কোনোদিন। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা, আপাতত তোমাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ তাদেরকেও, সেই যোগ্য শিক্ষকদেরকেও যারা ক্লাসরুমে থাকার কথা, যারা ক্লাসরুম থেকে শুধুমাত্র প্রশাসনিক অপদার্থতা অসততার কারণে আজকে রাস্তায় এসে বসতে বাধ্য হয়েছেন, যারা এর মধ্যে আমাদেরকে সময় দিলেন। ফুল অ্যান্ড ফাইনাল আবারও বলে যাচ্ছে, এই মুহূর্তের সব থেকে বড় খবর, আজকের সব থেকে বড় খবর, মাস্টারমশাই, স্যার, দিদিমণি, ম্যাডামদের পেটে লাথি।